ম্যাম আসসালামু আলাইকুম। সালাম। ম্যাম কেমন আছেন? হ্যাঁ ভালো, তোমরা কেমন আছো? এই তো মিস ভালো। আগের ক্লাস করেছো? জি মিস। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন মিস? এই তো ভালো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পাঁচজন। আসো আর কয়েকজন, তারপর শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পাঁচজন আসো, শুরু করে দেই। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত। আসসালামু আলাইকুম, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞান প্রথম পত্র, বিষয় কোড 174। সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা জয়েন করো। আমরা পড়ছিলাম, আগের পড়াগুলো একটু রিভিশন দেখি। খাতা বের করো, কলম বের করো। আগেরগুলো আমরা দেখি। চৌম্বক প্রাবল্য পড়েছিলাম, তড়িৎ প্রাবল্য পড়েছিলাম, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য পড়েছিলাম, বল ক্ষেত্র ও প্রাবল্য মনে আছে এগুলো? বল ক্ষেত্র প্রাবল্য, নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা, এর আগে তো আর আছে বন্দুকের গুলি ছোড়া, রকেটের গতিবেগ ইত্যাদি। তাহলে আমরা আজকে সামনের দিকে যাই। দেখো, বল ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, চৌম্বক প্রাবল্য। আজকে আমরা দেখব গাছ হতে আপেল মাটিতে পড়ে কেন, ভূমিতে পড়ে কেন। আমরা সবাই জানি উপর থেকে গাছ থেকে যে কোনো জিনিস নিচের দিকে পড়ে, আম পড়ে, তাই না? যে কোনো জিনিস, পেয়ারা পড়ে, খালি আপেল যে পড়বে তা না, নিচের দিকে সবকিছুই পড়ে। তাহলে আমরা জানি পৃথিবী ও আপেলের মধ্যকার আকর্ষণ বলকে অভিকর্ষ বল বলে। অর্থাৎ পৃথিবী আপেলটিকে আকর্ষণ করে, আবার আপেলও কিন্তু সমান বলে পৃথিবীকে বিপরীত দিকে আকর্ষণ করে। তাহলে ধরা যাক আমরা যে চিন্তাটা করি সেই চিন্তাটা থেকে কতটুকু ডিফারেন্স আছে আমরা সেটুকু দেখি আজকে। ধরা যাক পৃথিবীর ভর বড় এম। শুনতে পাচ্ছ সবাই? হ্যালো ছাত্রীরা? জি ম্যাডাম শুনতে পাচ্ছি।
জি ম্যাম, Okay. শোনা যায়। হ্যাঁ, ধরা যাক পৃথিবীর ভর বড় এম আর আপেলের ভর ছোট এম, এদের মধ্যকার দূরত্ব ডি, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে আপেলের কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে ডি। পৃথিবীর কেন্দ্র থেকে আপেলের কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে ডি। সুতরাং অভিকর্ষ বল F ইকুয়াল টু Gmm/d²। কোন সূত্র? মহাকর্ষীয় সূত্র, তাই না? আমরা মহাকর্ষীয় সূত্র থেকে জানি F ইকুয়াল টু Gmm/d²। তাহলে বড় এম হচ্ছে পৃথিবীর ভর, ছোট এম হচ্ছে আপেলের ভর, আর ডি হচ্ছে তাদের দুইজনের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আপেলের ত্বরণ কত? ধরি এপি, ই দিয়ে আমরা আপেল বোঝাচ্ছি, এপি ধরি। তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, আপেলের ভর যেহেতু ছোট এম, তাহলে ছোট এম ইন্টু এপি, তাহলে এফ ইকুয়াল টু এম এ বা এ ইকুয়াল টু এফ বাই এম। একটু বুঝেছ? এ ইকুয়াল টু এফ বাই এম। তাহলে আপেলের ত্বরণ হচ্ছে এপি সমান সমান এফ বাই এম। আবার এফ সমান সমান আমরা জানি Gmm/d²। এখানে মানটা বসাই, তাহলে এফ ইকুয়াল টু কি হবে? Gmm/d² ইন্টু এম। তাহলে 2m ছোট এম কাটা যায়, থাকে হলো G বড় এম বাই d²। তাহলে এখানে আপেলের ত্বরণ কত? Gm/d²। এখানে বড় জি মহাকর্ষীয় ধ্রুবক, যার মান কত? 6.7 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আর পৃথিবীর ভর হচ্ছে এম। পৃথিবীর ভর কত? 6 × 10⁻24 কেজি। আর ডি হচ্ছে দুইজনের মধ্যবর্তী দূরত্ব। এটা বেশ কম হতে পারে পৃথিবী থেকে আপেলের দূরত্ব। তাহলে দেখো, অভিকর্ষ ত্বরণ আমরা পেলাম এপি সমান সমান Gm/d², এবং পৃথিবীর ত্বরণ এ ই ধরলাম, ই থেকে কি আর্থ, আর্থ অর্থ পৃথিবী। তাহলে এ ই ইকুয়াল টু আবার এফ বাই বড় এম, এফ ইকুয়াল টু এম এ। হ্যাঁ, তাহলে এফ বাই বড় এম, তাহলে এফ বাই বড় এম, এফ এর মান বসায় দাও। এফ এর মান কত? Gmm/d²। তাহলে একটা বড় এম উপরে নিচে কাটা যায়, থাকে জি ছোট এম বাই d²। তাহলে পৃথিবীর ত্বরণ হচ্ছে জি ছোট এম বাই d²। তাহলে দেখো পৃথিবীর ত্বরণ এ ই ইকুয়াল টু জি ছোট এন বাই d²। এখন একটা সমীকরণকে আরেকটা সমীকরণ দিয়ে ভাগ করি, অর্থাৎ এ ই বাই এপি। এ ই এর মান লিখলাম, এ ই এর মান ছিল আমার এফ বাই বড় এন, আর এ ই এফ বাই ছোট এন। তাহলে আমরা দুইটার মান বসাই দিয়েছিলাম, বড় এন জি এপি d², কাটাকাটি গেলে থাকে ছোট এম আর নিচে থাকে এম। তাহলে আমার
m by m is more less than দেখো 1, কারণ পৃথিবীর ভর আর আপেলের ভর চিন্তা করো কোনটা বেশি? পৃথিবীর ভর কত বেশি? অনেক 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 বেশি। তাহলে m by m কে যদি পৃথিবীর ভর দিয়ে ভাগ করি তাহলে মোর লেস দেন 1 হবে, একের চেয়ে অনেক ছোট হবে, তাই না? হ্যাঁ, সুতরাং আমরা বিপরীতভাবে বলতে পারি, তাহলে এটা কিভাবে বলতে পারি? a e is more less than ap। তাইলে পৃথিবীর ত্বরণ আপেলের ত্বরণের চেয়ে অনেক কম। তাহলে দেখো আপেলের ত্বরণ পৃথিবীর ত্বরণের অপেক্ষা অনেক বেশি বলে পৃথিবীর দিকেই আপেল পতিত হয়। কিন্তু আমাদের ধারণা যে আমরা আপেলের ত্বরণ বেশি না পৃথিবীর ত্বরণ বেশি, তখন বলতে গেলে আমরা বলি কি পৃথিবীর ত্বরণই বেশি হবে। না, আপেলের ত্বরণ বেশি, সেজন্যই আপেলটি পৃথিবীর দিকে ছুটে আসে। তাহলে এটা 2 নাম্বারের আনসার। এটা ভালো করে পড়বে। গাছ হতে আপেল মাটিতে পড়ে কেন? আপেল বা আম বা জাম যাই হোক মাটিতে পড়ে কেন? এরপরে চলে আসি রৈখিক ভরবেগের সূত্র, নিত্যতা সূত্র। নিত্যতা সূত্র 9, 10-এও পড়েছো তোমরা। তাহলে আমরা আবার একটু দেখি। বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে কতগুলো বস্তুকণার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে কোনো দিকে তাদের মোট রৈখিক ভরবেগের কোনো পরিবর্তন হবে না, যা রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র নামে পরিচিত। তাহলে চিত্রের দিকে তাকাও। প্রথমে আছে সংঘর্ষের পূর্বে একটা বল আছে m1, একটা বল দেখতে পাচ্ছি m2। m1 এবং m2, m1 এর বেগ হচ্ছে u1, m2 এর বেগ হচ্ছে u2। তাহলে দুজনের সমষ্টি ভরবেগ কি হবে? প্রথম বলের ভরবেগ হবে m1 u1 এবং দ্বিতীয়টার ভরবেগ হবে m2 u2। তাহলে দ্বিতীয় ছবিতে দেখো সংঘর্ষের সময় এখন দুইজন ধাক্কা খাচ্ছে। যখন দুইজন ধাক্কা খেলো, একজন f1 বলের দিকে চলে গেল, একজন ধরে f2 বলের দিকে চলে গেল। তাহলে যদি u1 is greater than u2 হয়, তাহলে একই দিকে সংঘর্ষের পরেও চলতে থাকবে। অর্থাৎ ধরি সংঘর্ষের পরের বেগ হচ্ছে v1 এবং সংঘর্ষের পরের বেগ হচ্ছে m2 এর জন্য v2। তাহলে m2 v2। তাহলে আমরা m1 এবং m2 ভরের দুটি বস্তু যথাক্রমে u1 এবং u2 বেগে u1 is greater than u2 নির্দিষ্ট দিকে একই সরলরেখায় গতিশীল। এখন সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষে লিপ্ত হওয়ার ফলে এরা যথাক্রমে v1 এবং v2 বেগে একই দিকে চলতে লাগলো। তাহলে সংঘর্ষের পূর্বে তাদের ভরবেগের সমষ্টি ছিল m1 u1 প্লাস m2 u2। বুঝতে পারছো মেয়েরা? আসো লাইনে। দেখি তো ছাত্রীরা কয়জন আছে। তাহলে ভরবেগের সমষ্টি হচ্ছে m1 u1 প্লাস m2 u2 আর সংঘর্ষের পরে হচ্ছে m1 v1 প্লাস m2 v2। তাহলে আমরা ভরবেগের নিত্যতা অনুসারে প্রথম এবং শেষ সংঘর্ষের পূর্বে যা থাকবে সংঘর্ষের পরেও তাই থাকবে ভরবেগের সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এই ফর্মুলাটা মনে রাখবে, এটা দিয়ে অঙ্ক আসে। হ্যাঁ, 3 নাম্বারের অঙ্ক আসে। m1 u1 আদিবেগ, এটা হলো m2 ভরের আদিবেগ, v হলো শেষ বেগ, v1 শেষ বেগ, v2 ও শেষ বেগ দুইটা। তাহলে কোনো একটি দুটি বস্তু কণার বা একাধিক বস্তু কণার পারস্পরিক ক্রিয়ার ফলে বস্তুটি মোট ভর এবং বেগের গুণফল এর সংঘর্ষের পূর্বে এবং পরে কোনো পরিবর্তন হয় না। এটাকে বলা হয় ভরবেগের নিত্যতা সূত্র।
তাহলে এখান থেকে কি করবে? ভরবেগের নিত্যতার সূত্রটি লিখো। তাহলে ম্যাথমেটিক্যাল দিয়ে চিত্র দিয়ে দিবে। এখন চলে আসি ঠিক আরেক জিনিসে, ঘর্ষণ ও ঘর্ষণ বল। ঘর্ষণ দেখো, একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে যায় তখন বস্তুটি চলতে চেষ্টা করলে সময় কি হয়? বস্তুটি বিপরীত দিকে একটা ঘর্ষণ বল অনুভব করে। দেখো আমরা চিত্রে দেখতে পাচ্ছি অ্যাপ্লাইড ফোর্স। এই বস্তুটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। অ্যাপ্লাই করা হলে এর কেন্দ্রবিন্দু থেকে নরমালি নিচের দিকে নরমাল ফোর্স কাজ করে, আর উল্টা দিকে দেখো ফ্রিকশন ফোর্স, ফ্রিকশনাল ফোর্স পিছন দিকে কাজ করতেছে, অর্থাৎ পিছনের দিকে টেনে ধরে আছে ঘর্ষণ বলটা। তাহলে কোনো বস্তুকে যখন অন্য আরেকটি বস্তুর উপর দিয়ে আমরা টেনে নিয়ে যেতে চেষ্টা করি, তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়। এই বাধাকে বলা হয় ঘর্ষণ, আর এই বাধাদানকারী বলকে বলা হয় ঘর্ষণ বল। আবার বলি, যখন কোনো একটি বস্তুকে অপর একটি বস্তুর উপর দিয়ে টেনে নেওয়া হয়, বস্তুটি যতই মসৃণ হোক, মসৃণ হলেও কিছুটা ঘর্ষণ বল কাজ করে, অমসৃণ হলে বেশি ঘর্ষণ বল কাজ করে, তখন বস্তুটিকে অপর বস্তুটির উপর দিয়ে চলতে থাকলে বস্তুদ্বয়ের তলে স্পর্শতলে গতির বিরুদ্ধে একটি বাধাদানকারী বলের উদ্ভব হয়। এটাকে বলা হয় ঘর্ষণ, আর বাধাদানকারী বলটাকে বলা হয় কি? ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স। ঘর্ষণ বল সর্বদা গতির বিপরীতে ক্রিয়া করে। ঘর্ষণ সব সময় গতিকে কি করে? বাধা দেয়। ঘর্ষণ না থাকলে আমরা কি করতে পারতাম না বলো তো? ঘর্ষণ বল না থাকলে আমরা হাঁটতে পারতাম না, পিছলে খেয়ে পড়ে যেতাম, দড়িতে গিট মারা যেত না, প্যারেক পোতা যেত না, তাই না? ঘর্ষণ যদি না থাকতো। এখন দেখো ঘর্ষণের প্রকারভেদ। এখানে আসে সংজ্ঞা, মাঝে মাঝে চলে আসে এরকম সংজ্ঞা যে আবর্ত ঘর্ষণ কি, প্রবাহী ঘর্ষণ কি, স্থিতি ঘর্ষণ কি। আমরা এই সংজ্ঞাগুলোর জন্য এগুলো একটু মনে রাখবো। দেখো, স্থিতি ঘর্ষণ, দুটি স্থির বস্তু পরস্পরের সংস্পর্শে থাকা অবস্থায় একটিকে অপরটির উপরে গতিশীল করার চেষ্টা করা হলে এদের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলা হয় স্থিতি ঘর্ষণ। মনে করো তুমি একটা বস্তুকে মাটির উপর দিয়ে টানছো টানছো টানছো, যে পর্যন্ত এটা গতির সৃষ্টি হবে না তার আগ মুহূর্ত পর্যন্ত এটাকে বলবো আমরা স্থিতি ঘর্ষণ বল। আর পিছলানো, যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর দিয়ে পিছলিয়ে যায়, তখন পিছলিয়ে চলার চেষ্টা করে, তখন তাকে সেই ঘর্ষণ বলটাকে আমরা বলবো পিছলানো ঘর্ষণ বা বিসর্গ ঘর্ষণ। নাম বাংলা মনে রাখো, বিসর্গ, বিসর্গ ঘর্ষণ। পরীক্ষায় দিয়ে দেয় বিসর্গ ঘর্ষণ কি, আর পারো না, 1 মার্ক চলে গেল। তাহলে পিছলানো ঘর্ষণকে আরেকটা নামে ডাকা হয় বিসর্গ ঘর্ষণ। তারপরে আবর্ত ঘর্ষণ। আবর্ত হলো চাকা ঘুরে যেটা আবর্তিত হয়। কোনো একটি বস্তু কণা যখন অপর একটি বস্তুর তলের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে চলে, তখন এর বিরুদ্ধে যে ঘর্ষণ বল কাজ করে তাকে আমরা বলি আবর্ত ঘর্ষণ। যেমন বলা হয় সাইকেলের চাকার গতি, মার্বেলের গতি ইত্যাদি। গোল কোনো বল গড়িয়ে নিতে আমরা যে বলটা কাজ করে সেটা হলো আবর্ত ঘর্ষণ। এরপরে দেখো প্রবাহী ঘর্ষণ। প্রবাহী পদার্থ আমরা জানি কি, তরল এবং বায়বীয় পদার্থকে আমরা প্রবাহী পদার্থ বলি। তাহলে যখন কোনো বস্তু কোনো একটি পদার্থ যেমন তরল বা বায়বীয় এর ভিতর দিয়ে যায়, তখন তাকে আমরা বলি প্রবাহী ঘর্ষণ, যে ঘর্ষণ কাজ করে। তাহলে যখন বৃষ্টি পড়ে তখনও প্রবাহী ঘর্ষণ কাজ করে, বাতাসের ভিতর দিয়ে বৃষ্টি পড়ে। প্যারাশুট যখন প্যারাশুট যখন মাটির দিকে নামতে থাকে নিচের দিকে, তখন এটাকে প্রবাহী অর্থাৎ বায়ু বাধা দেয়, তাহলে প্রবাহী ঘর্ষণকে কাজে লাগায়, তাই না? প্যারাশুটটা খুলে দিলে প্রবাহী ঘর্ষণ কি করে, প্যারাশুটটাকে অনেকক্ষণ ধরে রাখে, ধরে রেখে আস্তে আস্তে সে কন্ট্রোল করে নামতে পারে। এটা প্রবাহী ঘর্ষণের একটি উদাহরণ। তাইলে আমরা ঘর্ষণ কয় প্রকার পড়লাম?
স্থিতি ঘর্ষণ, পিছলানো ঘর্ষণ বা বিসর্গ ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। মনে থাকবে? একটু একটু করে লিখে নাও, খালি নামগুলো লিখে নাও, তারপরে বইয়ে খুঁজে সংজ্ঞা বের করে এগুলো লিখে ফেলবে। 2 বার করে লিখলেই মনে থাকবে, আর ভুলবে না। সংজ্ঞাগুলো একটু একটু করে নামগুলো লিখে নাও। পরে তোমরা আবার ক্লাসটা দেখো। হ্যাঁ মেয়েরা, সুমাইয়া, পরে ক্লাসটা দেখো। জি ম্যাডাম। যখন যেখানে আটকে জি যাও, ম্যাডাম, মাঝে যখন কোনো কিছু লিখতে গেলে সমস্যা হয় তখন আবার চালু হ্যাঁ করি। তখন দেখবে। এরপরে চলে আসো স্থিতি ঘর্ষণ। কয়জন আছে আমার এখানে? আছে সবাই? তাই মাত্র 5 জন আজকে ক্লাস করছো। দেখো স্থিতি ঘর্ষণ, এবার আসো স্থিতি ঘর্ষণ। দেখো একটা বস্তু আঁকা আছে, এই বস্তুটাকে তুমি সামনের দিকে টানছো, বল প্রয়োগ করছো, আর বস্তুটার ঘর্ষণ বল পিছনের দিকে কাজ করছে। বস্তুটার ওজন আমরা জানি সবসময় কেন্দ্র থেকে নিচের দিকে অভিকর্ষ ত্বরণের বলের প্রভাবে এটা কাজ করে নিচের দিকে। তাহলে বস্তুর ওয়েট ডাব্লিউ নিচের দিকে কাজ করছে। তাহলে ফ্রিকশনাল ফোর্স দেখো তোমাকে বামে টানছে, আর তোমার ফোর্স তোমাকে ডানে টানছে। তাহলে স্থিতি ঘর্ষণ কি একটু আগে আমরা জেনেছি যে দুটি বস্তু যখন গতিশীল হওয়ার চেষ্টা করে, এদের মধ্যে যখন এমন একটি ঘর্ষণ সৃষ্টি হয়, তখন তাকে আমরা একজনের সাপেক্ষে গতিশীল না হলে তাকে আমরা বলি স্থির ঘর্ষণ বা স্থিতি ঘর্ষণ। মনে থাকবে? যখন বস্তুটি গতিশীল হয় না, গতিশীল হওয়ার উপক্রম হয়। আর সীমান্তিক ঘর্ষণ বলটা কি? পরস্পরের সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যে সর্বোচ্চ যে স্থিতি ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে বলা হয় সীমান্তিক ঘর্ষণ। অর্থাৎ বস্তুটাকে টানছো টানছো, কিছুতেই নড়ছে না, গতিশীল হচ্ছে না, এমন একটা সীমান্তে মান চলে এসছে যার একটুখানি বল প্রয়োগ করলেই বস্তুটি গতিশীল হবে, তাহলে সেই মানটাকে বলা হয় সীমান্তিক মান বা সীমান্তিক ঘর্ষণ বল। সীমান্তিক ঘর্ষণও পরীক্ষায় আসে, সংজ্ঞা বেশি আসে সীমান্তিক ঘর্ষণ আর হলো আবর্ত ঘর্ষণ। লিখে রাখো সীমান্তিক ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ হলো কি? যখন একটি বস্তুকে আরেকটি বস্তুর উপর দিয়ে টানা হয় তখন যে ঘর্ষণ সৃষ্টি হয়, বস্তুটি যদি স্থির থাকে তবে আমরা সেটাকে স্থিতি ঘর্ষণ বলবো। আর বস্তুটিতে এমন একটি স্থিতি বল সৃষ্টি হয় যে সর্বোচ্চ স্থিতি বল, এখন আরেকটু বল প্রয়োগ করলে বস্তুটি চলা শুরু করবে, তাকে আমরা বলবো সীমান্তিক ঘর্ষণ বল। তাহলে সীমান্তিক ঘর্ষণ বলটা ইম্পর্টেন্ট। এরপর চলে আসো ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ বল করলে আমরা ঘর্ষণ গুণাঙ্ক অবশ্যই জানতে হবে। দুটি বস্তু পরস্পর সংস্পর্শে থাকলে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান এবং অবিলম্বিক ক্রিয়ার অনুপাতকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে সীমান্তিক মানকে আমরা বলবো F1 বাই Fs বাই R, F1 বাই R। তাহলে ধরি কোনো বস্তুর উপর F বল প্রয়োগ করায় বস্তুর সীমান্তিক ঘর্ষণ বলের মান F1 এবং এর অবিলম্বিক প্রতিক্রিয়া R। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস, ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইকুয়াল টু F1 বাই R। এখানে অনেকগুলি পাবে, একটা মিউ এস, একটা মিউ কে, হ্যাঁ একটা এফএস, এগুলি খেয়াল রাখবে। তাহলে মিউ এস হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, মিউ এস ইকুয়াল টু F1 বাই R। এগুলি ছোট ছোট ফর্মুলা, এগুলা অঙ্ক করতে লাগবে, লিখে রাখো ফর্মুলাটা। ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইকুয়াল টু F1 বাই R। তাহলে কাকে বলে ঘর্ষণ গুণাঙ্ক? দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান এবং অবিলম্বিক প্রতিক্রিয়া মানের অনুপাতকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক।
অর্থাৎ মিউ এস ইজ ইকুয়াল টু F1 বাই আর, এফ বাই ছোট এফ বাই আর। এখন দেখো ঘর্ষণ কোণ। চিত্রের দিকে তাকাও। একটা বস্তু সমান্তরালে আছে, দেখো একটা তলের উপর। তাহলে বস্তুটির ওজন সোজা নিচের দিকে ডাব্লিউ কাজ করছে, আর উপরের দিকে দেখো প্রতিক্রিয়া বল আর কাজ করছে। প্রতিক্রিয়া বল আর কাজ করছে। তাহলে বস্তুটির ফ্রিকশনাল ফোর্স এফএস আর এফ বলে বস্তুটিকে টানছে। তাহলে ফ্রিকশনাল ফোর্স এফএস তার বিপরীত দিকে টানছে। এখন দেখো এই অভিলম্বিক বল এবং এফএস অর্থাৎ আর এবং এফএস এদের লব্ধি হচ্ছে এস। এদের লব্ধি হচ্ছে এস। এই লব্ধি আর এর সঙ্গে ল্যামডা কোণ তৈরি করছে। তাহলে স্থিতি ঘর্ষণ বলের সীমান্তিক মান এফএস এবং অবিলম্ব প্রতিক্রিয়া আর এর লব্ধি এস। সংজ্ঞানুসারে এই এদের মধ্যে যে কোণ তাকে আমরা বলবো কি ল্যামডা। এটাই হচ্ছে ঘর্ষণ কোণ। তাহলে সংজ্ঞা কি? সীমান্তিক ঘর্ষণের ক্ষেত্রে অবিলম্ব প্রতিক্রিয়া এবং ঘর্ষণ বলের লব্ধি অবিলম্ব প্রতিক্রিয়ার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে ঘর্ষণ কোণ বলে। দেখো তাহলে আমরা পাচ্ছি একটি বস্তুটার ওজন ডাব্লিউ নিচের দিকে ক্রিয়া করছে, উপরের দিকে এর অবিলম্বিক বল আর কাজ করছে, এবং সমান্তরালে বস্তুটির তলের সমান্তরালে এফ বল ক্রিয়া করছে এবং এফ এর বিপরীতে এফএস বল ক্রিয়া করছে। এফ বলে যদি বস্তুটিকে তুমি টানো তাহলে এফএস ঘর্ষণ বল বস্তুটিকে পিছনের দিকে টেনে রাখছে। তাহলে এখানে দেখা যাচ্ছে এফএস এবং আর এদের লব্ধি হচ্ছে এস। এদের লব্ধি হচ্ছে এস এবং এই এস আর এর সঙ্গে ল্যামডা কোণ তৈরি করেছে। তাহলে আর এর লব্ধি এস এবং ল্যামডা কোণ তৈরি করেছে। তাহলে এই লব্ধির সঙ্গে আর যে কোণ তৈরি করে, প্রতিক্রিয়া বল আর যে কোণ তৈরি করে তাকেই বলা হয় ঘর্ষণ কোণ অর্থাৎ ল্যামডা। তাহলে আর সমান সমান কি লেখা যায়? দেখো যদি আমরা এটাকে এভাবে চিন্তা করি তাহলে এটা হলো ভূমি আর এর দিকটা। তাহলে এস কস ল্যামডা আর এফএস ইকুয়াল টু এস সাইন ল্যামডা। তাহলে এফএস বাই আর করলে আমরা সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইকুয়াল টু কি পাই? 10 ল্যামডা। এস কাটা যায়, থাকে 10 ল্যামডা। সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইকুয়াল টু কি পাই? 10 ল্যামডা। আবার আমরা জানি মিউ এস ইকুয়াল টু কি? এফএস বাই আর। একটু আগে দেখেছি মিউ এস ইকুয়াল টু এফএস বাই আর। তাহলে লেখা যায় মিউ এস ইকুয়াল টু 10 ল্যামডা। লেখা যায়? তাইলে এখানে বলতে পারি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ কোণের ট্যানজেন্টের সমান। ট্যানজেন্ট মানে 10, ট্যানজেন্টের সমান। তাহলে মিউ এস ইকুয়াল টু 10 ল্যামডা। বুঝেছো? আরেকবার চিত্রের দিকে খেয়াল করো। একটি বস্তু যার ওজন ডাব্লিউ নিচের দিকে ক্রিয়া করে, প্রতিক্রিয়া বল উপরের দিকে আর ক্রিয়া করে। বস্তুটিকে এফ বলে অনুভূমিকের সাপেক্ষে টানা হচ্ছে এবং পিছনের দিকে এর এফএস ঘর্ষণ বলে টানছে। তাহলে আর লব্ধি বল, এদের লব্ধি বল হচ্ছে এস। এই এস এর সঙ্গে আর ল্যামডা কোণ তৈরি করছে। এই ল্যামডা কোণকেই বলা হয় ঘর্ষণ কোণ। তাহলে মিউ এস ইজ ইকুয়াল টু 10 ল্যামডা। সুতরাং স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ কোণের টেনজেন্টের সমান। ঘর্ষণ কোণের টেনজেন্টের সমান। তাহলে আমরা যদি অনুভূমিকের দিকে ধরি তাহলে দেখো আর এর কস থিটা আর এটা হবে আর এর সাইন থিটা। এফএসটা হবে সাইন থিটা। তাহলে আমরা আর ইকুয়াল টু এস কস থিটা আর এফএস ইকুয়াল টু এস সাইন থিটা।
এফএস বাই আর ইকুয়াল টু 10, সরি থিটা বলতেছি, ল্যামডা, তাহলে 10 ল্যামডা। তাহলে মিউ এস ইজ ইকুয়াল টু এফএস বাই আর বা মিউ এস ইকুয়াল টু 10 ল্যামডা। তাহলে এটা ছোট ছোট প্রমাণ, এগুলো আমাদের ফর্মুলা মনে রাখার জন্য কোনটাকে কি বলে সব মনে রাখবো। তাহলে আমার মিউ এস কে কি বলে, মিউ এস কে কি বলে, ঘর্ষণ গুণাঙ্ক, আর ল্যামডাকে কি বলে, ঘর্ষণ কোণ। ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস, ল্যামডা হচ্ছে ঘর্ষণ কোণ। তাইলে ঘর্ষণ গুণাঙ্ক বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সমান ঘর্ষণ কোণের ট্যানজেন্ট। তো মিনিট আছে। এখন দেখো, যদি একটি হেলানো তল হয়, অনুভূমিকের সাথে আনত তল হয়, তাহলে কি হবে? চিত্রের দিকে তাকাই আমরা। পি ও, দেখো একটা অনুভূমিকের সাথে একটা দাগ দেয়, এর সাথে পি আর একটি হেলানো তল দেওয়া আছে। হেলানো তলের উপর দিয়ে কোণ আসতেছে। তাহলে অনুভূমিকের সাথে কোনো সমতল যে কোণ উৎপন্ন করলে তলটির উপর অবস্থিত কোনো বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয়, তাকে স্থিতি কোণ বলে। এটা আমরা জানি। তাহলে এখন দেখো, একটা বস্তু ডাব্লিউ, যার ওজন, সে গড়িয়ে পড়ছে। দেখো, পড়ার সময় তার কেন্দ্রের দিকে নিচের দিকে আর ডাব্লিউ বল কাজ করছে। দেখো, আর হেলানো তলটি অনুভূমিকের সাথে থিটা কোণে আনত, থিটা কোণে আনত। তাহলে ডাব্লিউ দুটি উপাংশে বিভক্ত হচ্ছে, একটা হচ্ছে ডাব্লিউ কস থিটা, একটা ডাব্লিউ সাইন থিটা। আর হেলানো কোণে যেহেতু থিটা, এটাও থিটা। আর এফএস ডাব্লিউ সাইন থিটা, এফএস ঘর্ষণ বলের সঙ্গে ক্রিয়া করছে বিপরীত দিকে। তাহলে এফএস সমান সমান ডাব্লিউ সাইন থিটা, আর আর সমান সমান লেখা যায় কি ডাব্লিউ কস থিটা। দেখো, আর উপরের দিকে ক্রিয়া করছে, তাহলে আর সাইন থিটা, আর সমান সমান ডাব্লিউ কস থিটা, আর এফএস সমান সমান ডাব্লিউ সাইন থিটা। তাহলে এফএস বাই আর ইজ ইকুয়াল টু 10 থিটা, বা এফএস ইকুয়াল টু এফএস বাই আর ইকুয়াল টু 10 ল্যামডা। দেখো, সেই যে আগে পড়ে আসলাম একটু আগে, এফএস বাই আর ইকুয়াল টু কি পড়েছি, 10 ল্যামডা। তাহলে 10 থিটা সমান সমান কি লেখা যায়, 10 ল্যামডা। হেলানো তল হলে 10 থিটা সমান সমান 10 ল্যামডা। তাহলে থিটা ইকুয়াল টু ল্যামডা, অর্থাৎ নিশ্চল কোণ ও ঘর্ষণ কোণ পরস্পর সমান। তাহলে নিশ্চল কোণ এবং ঘর্ষণ কোণ পরস্পর সমান। তাহলে এখানে দেখো, পি বিন্দুতে যে কোণটা থিটা, এটা হচ্ছে নিশ্চল কোণ, নিশ্চল কোণ। আর আগের চিত্রে আমরা দেখেছি ঘর্ষণ কোণ, ল্যামডা। তাহলে চিত্রে আমরা দুইটা চিত্রে দুই রকম দেখলাম, একটা হলো নিশ্চল কোণ, একটা হচ্ছে ঘর্ষণ কোণ। কিন্তু আমরা এসে প্রমাণ করে দেখালাম যে দুটি কোণই পরস্পর সমান। আরেকবার দেখো, ধরি পি আর আনত তলের উপর ডাব্লিউ ওজনের একটি ব্লক রাখা আছে, ডাব্লিউ ওজনের একটা ব্লক রাখা আছে, বস্তু রাখা আছে। তলটি পি কিউ অনুভূমিক রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করলে ব্লকটি গতিশীল হওয়ার উপক্রম হয়। সংজ্ঞানুসারে থিটা হবে বস্তুটির জন্য নিশ্চল কোণ। থিটা হলো বস্তুটির জন্য নিশ্চল কোণ, বস্তুটির জন্য নিশ্চল কোণ। তাহলে আর বস্তুটির উপর প্রতিক্রিয়া বল এবং এফএস স্থিতি ঘর্ষণ বল। তাহলে দেখো,
আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ নিচের দিকে কাজ করছে। ডাব্লিউ এর দুইটা উপাংশ দুই দিকে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে ডাব্লিউ কস থিটা আর একটা হচ্ছে ডাব্লিউ সাইন থিটা। ডাব্লিউ কস থিটা আর সমান সমান লেখা যায় ডাব্লিউ কস থিটা এবং এফ এস সমান সমান লেখা যায় ডাব্লিউ সাইন থিটা। তাহলে আমরা লিখে ফেললাম আর ইকুয়াল টু ডাব্লিউ কস থিটা এবং এফ এস ইকুয়াল টু ডাব্লিউ সাইন থিটা। তাহলে একটাকে আরেকটা দিয়ে ভাগ করো, এফ এস বাই আর করো, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু টেন থিটা, ডাব্লিউ ডাব্লিউ কাটা, মিউ এস ইকুয়াল টু এফ এস বাই আর এ, আর আমরা জানি ইকুয়াল টু 10 ল্যামডা, এটুকু আমরা জানি। তাহলে আমরা বলতে পারি টেন থিটা ইকুয়াল টু 10 ল্যামডা বা থিটা ইকুয়াল টু ল্যামডা। তাহলে থিটাকে কি বলে? ডিস্টাল কোণ, আর ল্যামডাকে বলে ঘর্ষণ কোণ, তাহলে স্থিতি ঘর্ষণ কোণ। তাহলে আমরা বলতে পারি ডিস্টাল কোণ এবং স্থিতি ঘর্ষণ কোণ পরস্পর সমান। দেখো ছাত্রীরা কে কে আছো প্রেজেন্ট দিয়ে দাও, 4 মিনিট আছে, তারপরে আবার যেটুকু পড়াতে পারি পড়াবো। মিস 9001। দাঁড়াও আমি একটু লিখে নিই। কিন্তু তোমরা এত কম কেন? উপস্থিতি কমে যাচ্ছে। আমরা আরো পরীক্ষা নিব ভাবছি। বলো তো তোমাদের পরীক্ষা কিভাবে নেওয়া যায়? কিভাবে নিব পরীক্ষা বলো? মিস 9046। বলতেছি মিস 9049। মিস 9001। হ্যাঁ 9001, তারপরে 9049। সিরিয়ালি বলো 9001, 9009, 9009, 9049, 9049, 9046 আর 26। আর কেউ নাই? 1 2 3 4 5 জনই তো, 5 জন আছো আজকে। আচ্ছা, তাহলে দেখো আমরা যেটুকু পড়লাম আজকে এটুকু পড়বে। এই চ্যাপ্টারটা বড়, এই চ্যাপ্টারটা শেষ করতে আমাদের টাইম লাগবে। এরপরে আমাদের অঙ্ক করতে হবে, আমাদের ছবি দাও ওদেরকে দেখি, তারপরে আমাদের টাইম লাগবে। আমরা এরপরে পরীক্ষা নিব চিন্তা করছি তোমাদের। হ্যাঁ, কলেজ থেকে প্রেশার দিচ্ছে যে পরীক্ষা নেওয়ার জন্য। হ্যাঁ, একজন একজন করে বলো কি উপায়ে পরীক্ষা নেওয়া যায়। সুমাইয়া, মিস এক্সাম নেবেন কিভাবে? হ্যাঁ বলো না কিভাবে নেওয়া যায়, বুদ্ধি করো। মিস অনলাইনে নেবেন নাকি? কলেজে তো আর আমরা কি পরীক্ষা মেবি দিতে পারবো না। অনলাইনে তো নেওয়া লাগবে। কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে? এখানে 5 জনের মধ্যে কার আছে? কার আছে ল্যাপটপ? কি ম্যাম? ল্যাপটপ কার আছে বা কম্পিউটার কার আছে? জি ম্যাম, আমাদের বাসায় আছে। আশায় আছে? তোমার নিজের নাকি অন্যের? না ম্যাম, আমাদেরই। কাজ করতে পারো? জি ম্যাম। আচ্ছা, একজন পেলাম। আর আর কার? তোমাদের চেহারাগুলি দেখালে কি হয়? বাবুদের ছবি দিয়ে মিস হ্যাঁ বলো। মিস কলেজ তো খোলা তাই না? হ্যাঁ কলেজ মানে এখনো তো না, কলেজ খোলা না? কলেজ তো খোলা ভর্তি হওয়ার জন্য। হ্যাঁ এমনি খোলা, আমি যাবো আজকে। হ্যাঁ মিস ভর্তি হব কিভাবে মিস? যে এটা তো বিকাশের একটা ইয়ে দিছে। বিকাশের নাম্বারও দিচ্ছে, আবার যাইও একজন ভর্তি হয়ে আসতে পারো। তোমার আম্মু বা যে কেউ একজন প্রোটেকশন নিয়ে গেলে অফিসে লোকজন আছে সারাক্ষণই তারা থাকে, তারা ভর্তি নিচ্ছে। ঠিক আছে, রিসিট বই নিয়ে যাও। মিস কলেজ গিয়ে তারপর ভর্তি হব তাই তো? হ্যাঁ হয়ে যাও, কলেজে গিয়ে ভর্তি হয়ে যাও। আবার বিকাশের অ্যাকাউন্ট দিছে, ওখান থেকেও তো ভর্তি হওয়া যাবে। হ্যাঁ বিকাশ অ্যাকাউন্ট আছে, ওখান থেকে ভর্তি হওয়া মিস এই যাবে। ফুল এই যত মাস গেছে যত মাস গেছে অত মাসের মানে ফুল পেমেন্ট করতে হবে, ফুল পেড
করতে হবে না? হ্যাঁ, যেটুকু এখন পারো সেটুকু করবা, বাকিটা পরে করবা। পেমেন্ট তো করতেই হবে, টিচাররা খাবে না। টিচারদের বেতন দিতে কিন্তু পারে না মিস তো, আমাদেরটাও দেখতে হবে। হ্যাঁ। মিস আমাদেরটাও দেখতে হবে। আমাদের তো অনেক বেজে গেছে মিস, এই ফেব্রুয়ারি